নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে আজকের নিউজ হেডলাইন্স। প্রায় 17 বিঘা জমি দখলের অভিযোগ এনে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালো জলপাইগুড়ি শ্রী বৈকুণ্ঠনাথ পিঞ্জাপুল গোশালা কর্তৃপক্ষ। প্রকৃত হকার চিহ্নিতকরণের কাজ শুরু করতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা। আগামীকাল থেকেই 7 জনের একটি টিম এই চিহ্নিতকরণের কাজ শুরু করবে বলে পুরসভা সূত্রে খবর। সাম্মানিক প্রদানের দাবিতে আন্দোলনে নামলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। জেলার অন্য ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা জুন মাসে সাম্মানিক পেলেও মালবাজার মহকুমার মেটিলি ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা এখনো তা পাননি। চলতি মাসের 15 তারিখ পেরিয়ে গেলেও সাম্মানিক না পেয়ে ঘোর সমস্যায় পড়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। দ্রুত সাম্মানিক প্রদানের দাবিতে এবার আন্দোলন শুরু করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। চালসার মেটিলির সিডিপিও অফিসে গিয়ে রীতিমতো ধর্নায় বসেন তারা। দেখানো হয় বিক্ষোভও। যদিও এদিন অফিসে ভারপ্রাপ্ত সিডিপিও না থাকায় ওনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্দোলনকারী অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে সিজু মিঝার জানান, মাসিক ওই সম্মানিকের টাকা দিয়েই অনেকের সংসার চলে। ছেলে মেয়েদের টিউশন ফি থেকে শুরু করে কেন্দ্রে যাওয়ার জন্য ভাড়া বাবদ এই টাকাটাই অনেকের ভরসা। জেলার অন্য ব্লকের কর্মীরা তাদের সাম্মানিক পেলেও শুধুমাত্র মেটেলি ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা এখনো তা পাননি। বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত সিডিপিওকেও একাধিকবার বলা সত্ত্বেও ওনার কোনো সদুত্তর পাওয়া যায়নি বলেও অভিযোগ। দ্রুত সাম্মানিক প্রদানের ব্যবস্থা করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন হবে বলেও এদিন অঙ্গনওয়াড়ি কর্মীরা হুমকি দিয়েছেন। এদিনের এই আন্দোলন কর্মসূচিতে মেটিলি ব্লকের বিভিন্ন এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা উপস্থিত ছিলেন। অবস্থান বিক্ষোভ হচ্ছে আমাদের আজকে 15 তারিখ হয়ে গেল, কিন্তু আমাদের অনারিয়াম হলো না। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সবার অ্যাডিশনাল অনারিয়াম যেটা হয়ে গেছে, কিন্তু আমাদের মাটিয়ালি প্রজেক্টে এখন পর্যন্ত অনারিয়াম হলো না। সেটার জন্যই আজকে আমাদের অবস্থান বিক্ষোভ। কেননা অনেকের এরকম করুণ পরিস্থিতি যে বাড়িতে চাল কেনার পয়সা নাই, কারো হয়তো স্কুলের বাচ্চার টিউশন ফিস দেওয়া আছে, ইভেন কি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা যে সেন্টার যাবে সেই গাড়ি ভাড়া বাবদ যে টাকাটা সেটাও অন্যের কাছে চাইতে হচ্ছে। সেটার জন্য আমরা আজকে এখানে অবস্থান করছি। একেবারে প্রকাশ্যেই প্রায় 17 বিঘা জমি হাফিস হয়ে গিয়েছে জলপাইগুড়ি শ্রী বৈকুণ্ঠনাথ পিঞ্জাপুল গোশালার। কর্তৃপক্ষের অন্তত এমনটাই অভিযোগ। স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি তাই গোশালা কর্তৃপক্ষ চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বিপরীতে জাতীয় সড়কের ধারে এই জমি রয়েছে শ্রী বৈকুণ্ঠনাথ পিঞ্জাপুল গোশালার বলে দাবি, কিন্তু দেখা যায় সেই জমি আর তাদের নামে নেই। জমির 17 বিঘায় বিভিন্নভাবে বিক্রি বা হস্তান্তর হয়ে গিয়েছে বলেও অভিযোগ। সম্প্রতি সরকারি জমি কেনাবেচা নিয়ে কঠোর ভূমিকা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জেরে শাসক দলের একাধিক নেতা ও ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তারই মাঝে জলপাইগুড়ির এমন ধর্মীয় স্থানের একটি জমি বেআইনিভাবে হস্তান্তর হয়ে যাওয়ার অভিযোগের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। গোশালা কর্তৃপক্ষ অবশ্য সদর ব্লক ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। সময় মতো দপ্তরে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলেও অভিযোগ জানানোর পরও জমি কেনা বেচা অব্যাহত ছিল বলে দাবি। এই বিষয়ে শ্রী বৈকুণ্ঠনাথ পিঞ্জাপুল গোশালার সম্পাদক দীপক কুমার বিহানি জানান, জমিটি দীর্ঘ 1950 সালের আগে থেকেই তাদের নামে রয়েছে। RS খতিয়ানে তাদের নাম থাকলেও এলআর রেকর্ডে তাদের কোনো নাম নেই, অর্থাৎ সমস্ত জমিটাই হস্তান্তর হয়ে গিয়েছে। সম্প্রতি যখন তারা এখানে বাউন্ডারি ওয়াল করতে যান তখন সেই কাজে কিছুটা বাধা প্রাপ্ত হন। বিএলআরও দপ্তরে দরবার করে এই জমি হাফিসের বিষয়টি তাদের নজরে আসে, কিন্তু তৎকালীন বিএলআরও সাহেব এ নিয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করেননি। এসডিও কোর্টের অর্ডারকেও মান্যতা দেওয়া হয়নি। তারা এখন মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে রয়েছেন। তাদের আশা উনি এ বিষয়ে নিশ্চয়ই সদর্থক ভূমিকা গ্রহণ করবেন। শ্রী বৈকুণ্ঠনাথ পিঞ্জাপুল গোশালার যুগ্ম সম্পাদক শুভম আগরওয়াল জানান, বহু পুরনো জমি এটি, এর সমস্ত কাগজপত্র তাদের কাছে রয়েছে। তারা এখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। উনি যেভাবে বিভিন্ন জমি উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করেছেন তারাও সুবিচার পাবেন বলে আশাবাদী তারা।
আমার নাম দীপক কুমার বিহানি, আমি শ্রী বৈকুণ্ঠনাথ প্রিঞ্জাপল গোশালার সেক্রেটারি। কি সমস্যা হয়েছে এখানে বলুন তো? এটা আমাদের এখানে একটা জমি আছে, যে 17 বিঘার মতন জমি আছে। এই কাদের plot- জমিটা কাদের জমিটা? এই জমিটা আমাদের গোশালা কর্তৃপক্ষের। তো এই জমিটা এখন দেখছি যে আরএসএ যেমন আমাদের নামে আছে, কিন্তু এলআরে দেখছি পুরো নাম চেঞ্জ হয়ে গিয়ে আমাদের কোনো অংশই নেই, পুরো জমিটাই রদবদল হয়ে গেছে। কতটা ছিল আপনাদের? আমাদের এখানে 17 বিঘা জমি আমাদের আছে। 17 বিঘা। এখন কি দেখা যাচ্ছে? এখন 17 বিঘার মধ্যে কিছুই নেই, সব কিছু অন্য নামে ট্রান্সফার হয়ে গেছে। অন্যান্য নামে সবার 13 জনের মতন আছে, সবার নামে ট্রান্সফার হয়ে গেছে। কেন ঘটনা ঘটলো এরকম? কবে থেকে হলো এবং কিভাবে হলো এটা? এটা আমাদের আরএস খতিয়ান আমাদের কাছে অনেক পুরনো খতিয়ান আছে। এটা আজকের জমি না, এটা 1950 সালের আগে, তখনকার তারও আগের হয়তো জমি। এটা আমাদের পূর্বপুরুষরা যেটা করে নিয়েছিলেন। তো সেই আরএস খতিয়ানে আমাদের এই জমিটা আমাদের নামেই আছে। তো এর মধ্যে যখন আমরা এখানে কিছু কাজ করতে শুরু করি, যখন আমরা বাউন্ডারি ওয়ালে বা এই কাজ করতে শুরু করলাম, তখন গিয়ে দেখি তখন আমরা একটু বাধাপ্রাপ্ত পাই। বাধাপ্রাপ্ত পাওয়াতে আমরা এলআর অফিসে, আমরা বিএলআর অফিসে গিয়ে আমরা এলআর বের করতে চাই, যে আমাদের আমরা বের করি। তো এলআর বের করতে গিয়ে দেখি যে পুরো আমরা অবাক, মানে কিছুই নেই আমাদের, পুরোটাই দেখি হদবদল হয়ে অন্যান্য কে বা অন্য, মানে 17 বিঘার কোনো চিহ্ন পর্যন্ত কোনো নেই? কিছু চিহ্ন নেই। চিহ্ন কিছু 17 বিঘা দূরের কথা, যে আমাদের নামের কোনো চিহ্ন নাই। মানে গোশালার যে প্রিঞ্জাপল গোশালার যে কোনো নাম, ওই দাগে এলআরের কোনো আমাদের নামে ওঠে নাই। তো আমরা এই ব্যাপারে নিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করি। প্রথমে তো ওনারা অফিসে রেকর্ডই খুঁজে পান না, যে না আমরা দেখছি অফিসে কোনো রেকর্ড দেখছি, অফিসে খাতা খুঁজতে লাগবে, অনেক পুরোনো খাতা। কারণে লাস্টে আমরা যখন আমাদের অরিজিনাল খতিয়ান যেটা আছে, আমরা সেই খতিয়ান নিয়ে দিলাম, পেয়ার দিলাম। তাতে উনি প্রথমত কোনোভাবে রাজি হন না, যে মানে পেয়ার নেওয়ার জন্য রাজি নাই, মানে এতটাই ইয়ে আছে। তারপর দেওয়ার পর উনি রিসিভ করলেন। রিসিভ করার পর তারপর ওটা নিয়ে যা ফর্মালি করছি দেখছি, কিন্তু আজ অব্দি সেটা স্টিল একই জায়গায় আছে, আমরা কোনো সুরাহা পাচ্ছি না। এটা কেন আমাদের জানুয়ারি মাস থেকে এটা কাজ হচ্ছে, তো তার আগেতেই চলছে, কিন্তু তখন থেকে আমরা নিরুপায় আমরা এদিক ওদিক করছিলাম। কিন্তু ওনার ওই নির্দেশ পাওয়ার পর আমরা খুবই আশাবাদী হয়েছি, যে আমরা একটা মনে একটা আশা উঠে এসেছে, যে না এখন একটা সুরাহা আমরা হয়তো পাবো। কেন? এই যে উনি যেভাবে পুরো পশ্চিমবঙ্গের জমি বেআইনি জমি বা সরকারি জমি দখলে নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী যেভাবে উনি লেগেছেন, বা যা উনি প্রচেষ্টা করছেন, তাদের সত্যি আমরা একটা আশাবাদী যে আমরাও সুরাহা পাবো। আপনাদের অভিযোগের দিক কোন দিকে? কারা রয়েছে মনে হয় এর মধ্যে? এখন দেখুন, এখানে অ্যাকচুয়ালি এই প্লটের মধ্যে দুটো আরেকজন শরিক ছিলেন। মানে ওর ছিল 25% শেয়ার, আর আমাদের ছিল 75% শেয়ার। তো সে তার 25% শেয়ার বিক্রি করেছে। তো এখন সে তার 20% শেয়ারটাকে যে দাগ একই দাগে আছে, ওর পোর্শনটা আমাদের পোর্শনটাও, তো ওই দাগ দেখে নিয়ে উনি 25% শেয়ার তো সেল করলেনই, প্লাস আমাদের 75% শেয়ার যেটা আছে সেটাও করেই যাচ্ছে। কারণ এই প্লট একই জায়গায় আছে, ফাঁকা মাঠ। তো উনি দেখে নিয়ে ওই একই দাগে রেফারেন্স দিয়ে সমানে ওকে বিক্রি করেই যাচ্ছে। এবং ওনারা ওদের একজন নেই, তার শরিকরা যারা আছে তারাও র্যান্ডামলি, ইভেন কি সবচেয়ে মানে অবাক যে ব্যাপারটা, এই 23-এ মানে এই মার্চ মাসেও রেজিস্ট্রি হয়েছে বিএলআর অফিসে। আমরা যখন এপ্রিল মাসের 30 তারিখে যখন আমরা এলআরটা বের করি, তখন যে তথ্য ছিল, তারপরেও আমরা অ্যাপ্লিকেশন করি, তারপরেও অ্যাপ্লিকেশন করার পরেও র্যান্ডামলি অফিস থেকে নাম কেটে যাচ্ছে। মানে এটা সবচেয়ে আমরা সারপ্রাইজ, যে একটা এসডিও কোর্টের অর্ডার, এটা ওনাকে সাবমিট করা হয়েছে, যে এসডিও কোর্ট ওনার কাছে রিপোর্ট চেয়েছিল 30 এপ্রিলের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য। তারপর আমরা অ্যাপ্লিকেশন দিলাম, সেটারও কোনো ভ্যালু নেই। তারপরেও র্যান্ডামলি অফিস থেকে কেটে গেল। এটা দুঃসাহসটা, মানে অফিসের যে এত বড় দুঃসাহস, এটা তো সত্যি আমরা অবাক। ধর্মীয় স্থানই তো বলা যায় আপনাদের। আমাদের তো ধর্মীয় স্থানই, কারণ গরুর মধ্যে তো 35 কোটি দেবদেবতা আছে, সেই গোশালা আমরা দেখাশোনা করছি। সেখানকার জমি নয়ছয় হয়ে যাচ্ছে, জমি হাফিস হয়ে যাচ্ছে, কিভাবে দেখছেন? সবচেয়ে বড় কথা, জমি তো নয়ছয় হয়েছে, যে এখানে যে প্রশাসনিক যে সাপোর্ট, যে একটা ধর্মীয় স্থানে জমির উপর যে একটা যদি কোনো কিছু এলিগেশন এসছে, সেই ব্যাপারটা নিয়ে খতিয়ে দেখবো বা দেখাবো, সেইটুকু নাই। উল্টা আমাদের ওখান থেকে আমরা অ্যাভয়েড হয়েছি, মানে আমরা ওখান থেকে বাধাপ্রাপ্ত পেয়েছি, যে কেন করছি না, এটা না, ওনারা দলিল নিয়ে এসছে, দলিল দিয়ে করে দিয়েছি। তো দলিল তো ধরুন আজকে আপনি যে কেউ দলিল বানিয়ে নিয়ে বলতে পারি রামশ্যাম জায়গাটা আমার, তো দলিলের আমি তো রেফারেন্স দেখবো, আরএস কোথার থেকে এলো, দলিলটা কোথার থেকে এলো, সেগুলো কিছু না। মানে সবচেয়ে বড় মানে এটাই অবাক, যে একটা ধর্মীয় স্থানের জায়গা আমি হয়তো যে কেউ করেছে সে লোভে পড়ে করতে পারে, কিন্তু প্রশাসন তো সেই কাজটা যে ন্যায়ভাবে করবে, বা উনি তো দেখবেন যে রেফারেন্সটা কী আছে, সেই জায়গাটা খুব মানে আমরা নিষ্ক্রিয় ওনাকে পেলাম। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন এই বিচার চাচ্ছি। আমরা এখন রাষ্ট্রীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দ্বারস্থ হয়েছি। আমরা 12 তারিখে গিয়ে আমরা ওনার অফিসে উত্তরকন্যায় গিয়ে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি। তো ওনারা আশ্বাস দিয়েছেন ব্যাপারটাকে যত তাড়াতাড়ি পাচ্ছেন ওনারা দেখবেন, খতিয়ে দেখবেন, দেখে নিয়ে যা হয় একটা সুরাহা করবেন। আমি শিবম আগরওয়াল, শ্রী বৈকুণ্ঠনাথ প্রিঞ্জাপল গোশালার জয়েন্ট সেক্রেটারি।
আজকে সমস্যা হয়েছে আপনাদের যে জমি নিয়ে, জমি সংক্রান্ত বিষয়টি কি রয়েছে? দাদা, বিষয়টা হলো এটা আমাদের বহু পুরানো জমি, রাজার দান দেওয়া জমি। এটা আমাদের কাছে কাগজ নথিপত্র সব কিছুই আছে। জমিটাও আমাদের কাছেই ছিল, এটা এতদিন আমরা জানতাম আমাদের আন্ডারেই আছে, কিন্তু ভিতরে ভিতরে যেভাবে এটা মানে পরবর্তীতে যখন কাগজপত্র এলার নাম ইস্যু করতে গিয়ে দেখি আমাদের নামে কোনো অংশই নেই এই জমিটার। আচ্ছা, তো এখন কি করবেন এবং আপনারা কি করেছেন? আমরা বিএলওর কাছে বারবার গিয়েছি, বারবার কমপ্লেন জানিয়েছি। প্রথমে তো উনি কমপ্লেন নিতে চাননি, পরে কমপ্লেন নিয়েছেন, দেখবো, তারপরে একটা ইনকোয়ারিও করেছেন উনি। ইনকোয়ারিতেও আমাদের পজিটিভই আছে সব কিছু, রিপোর্ট যেটা এসছে। তারপরে আমরা দ্বারস্থ হয়েছি, উনি চোখ পাল্টি করছিলেন, তারপরে ওনার সাথে কথা বলার পরে উনি একটা বলেছিলেন যে আমি দেখছি বিষয়টা, তারপরে ওনার ট্রান্সফার হয়ে যায়। তারপরে এখন কি পরিস্থিতি বিএলওর অফিসে? দেখেন, আমরা তো মানে বিএলওর অফিস ঘুরতে ঘুরতে আমাদের ছুটি খসে যাবে এরকম অবস্থা। তো তারপরে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি, যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে একটি মাননীয় মুখ্যমন্ত্রী এই জিনিসটা নিয়ে একদম সবাইকে আশ্বাস দিয়েছেন কি এই জমি মাফিয়া ব্যাপারটা হোক বা ইলিগাল যে জমি দখল হচ্ছে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, এটার এগেনস্টে একদম কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। তো আমরা একদম আশাবাদী কি আমরাও এখানে সুবিচার পাবো মুখ্যমন্ত্রীর কাছে। এটা কি করে সম্ভব হলো? এটা আপনারা কখনো ভেবেছেন যে এরকম একটা আপনাদের নামে জমি রয়েছে? ধর্মীয় জায়গা একটা এইভাবে যখন দখল হয়ে যাচ্ছে, 17 বিঘা একটা ছোটো মোটো ব্যাপার না, একটা বড় জায়গা, এটা যখন দখল হয়ে যাচ্ছে এটা খুব চিন্তার বিষয়। এই জায়গাটা মানে পরবর্তীতে জায়গাটা কোন জায়গায় যাচ্ছে এটা এখন কি চাইবেন? এখন দাদা আমরা মুখ্যমন্ত্রীর কাছে একদম মানে বিগত আশ্বাস আমাদের কি উনি সুবিচার করবেন এটা নিয়ে আমাদের। ধান খেতে রাতের অন্ধকারে বিষাক্ত রাসায়নিক স্প্রে করায় মাথায় হাত ধান চাষের। আমন ধানের রোপণের কাজ শুরু হয়েছে। ধান রোপণের জন্য ধানের বীজতলা প্রত্যেক চাষি করে থাকেন। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকে নিপেন রায়ের 10 বিঘা জমি রয়েছে। নিপেন রায় অসুস্থ থাকায় সেজারুল হক নামে এক চাষিকে তিনি চাষ করতে দিয়েছেন সেই জমি। সেই মতো সেজারুল হক 10 বিঘা জমির প্রয়োজনীয় বিচন ধান বপন করেন। সেই 10 বিঘা জমির বিচন রোপণযোগ্য হয়েছে, কিন্তু রাতের অন্ধকারে অজ্ঞাত দুষ্কৃতীরা 10 বিঘা জমির বিচনতলার ওপরে বিষাক্ত রাসায়নিক স্প্রে করেছেন। ভরা মরশুমে চাষির মাথায় হাত পড়েছে। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামে। এ বিষয়ে সেজারুল হকের স্ত্রী জানালেন, রাতের অন্ধকারে কে বা কারা বিষাক্ত রাসায়নিক স্প্রে করায় পুরো 10 বিঘা জমির বিচন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কৃষিকাজই তাদের মুখ্য জীবিকা। ধান চাষ করে সারা বছর জীবিকা নির্বাহ করে থাকেন তারা, কিন্তু এরকম ঘটনা ঘটায় চিন্তিত তারা। এইরকম পরিস্থিতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য রামিজুল আলম জানালেন, বিষয়টি খুবই চিন্তনীয়। ব্লক প্রশাসন, ব্লক কৃষি আধিকারিক এবং পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে বিষয়টি। ব্লক কৃষি আধিকারিক তদন্ত করে দেখে গেছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একটা সমস্যা একটু বলুন তো। এখানে আমাকে এরা গতকাল রাতেরবেলা জানিয়েছিল যে এদের এখানে বিচনে নাকি কেউ একজন ঘাসমারা মেরে বিচনটাকে ক্ষতি করছে। তাতে 10 বিঘা জমির এখানে বিচন আছে, সেই বিচনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং এরা খুব একটা বিপজ্জনক সম্মুখীনে আছে আর কি। তো এটা নিয়ে আমি এডিও অফিসে যে আমাদের ক্রান্তি ব্লকে যিনি দায়িত্বে আছে তাকেও আমি জানালাম সকালবেলা, এবং পাশাপাশি আমরা থানাও একটা মৌখিক জানালাম, আমি থানাও জানানো হয়েছে। এবং দেখি এখন কি এডি অফিস থেকে কি আশ্বাস দিলেন? এডি অফিস থেকে ওনারা বললো ওনারা আসবে, ফিল্ড ইনকোয়ারি করবে এবং এনাদের যেটা করলে ভালো হয় সেই ওনারা ব্যবস্থা নেবে। কি হয়েছিল আপনার? 10 বিঘা জমিনের জন্য বিচন রোপণ করছি, কিন্তু বিচনটা কে যে ঘাসমারা দিয়ে দিছে, এখন তো বিচনটা তো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন কি করব, জমিটা কি করে ঢাকবো, এখন তো উপায় নাই। এখন সরকারের আওতানে আমরা যাইতে চাচ্ছি, এখন সরকার যা করবে তাই হবে। এখন আমার অনেক টাকা নষ্ট করে দিছি, এদিকে জমিনতে হাল ঢুকাইছি, ওইখানেও মনে করে যে আমাদের চাষবাস হয়ে গেছে। আজকে আমরা কাদো দিতে চাচ্ছি, এখন যে কে মারছে ওটা তো আমরা জানি না। এখন আমরা কি করব, আর আবাদ না করলে ধান না হইলে আমরা খাবো কি? ফ্যামিলিতে কতজন লোক? ফ্যামিলিতে আমাদের 7 জন লোক। 7 জন লোক। এটার উপরে আমাদের নির্ভর। হ্যাঁ, এই ধানটার উপরে আমাদের নির্ভর, সারা বছরের খাওয়া। কবে হয়েছিল এই ঘটনাটা? কালকে না, কালকে রাত্রিবেলাতে। ঘাস মারা মারছে? হ্যাঁ, সব বিচন পুড়ে শেষ? সব পচে গেছে বিচনগুলো, সবগুলো মাইরে দিছে এগুলো। এগুলো তো পেটে ভাতে মারার জন্য এগুলো বুদ্ধি করছি। আপনার নাম? জয়তুন নেশা।
এটিএম থেকে টাকা চুরি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। এটিএম থেকে টাকা চুরি চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার এটিএমগুলি থেকে টাকা চুরির অভিযোগ আসছিল। বিশেষ করে শিব মন্দির এলাকায় এই চুরির ঘটনায় কয়েকদিন ধরেই রাতের ঘুম উড়েছিল পুলিশের। অবশেষে গতকাল গোপন সূত্রে খবরের ভিত্তিতে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ হানা দেয় শুকনার শালবাড়ি এলাকায়। সেখান থেকেই হাতে নাতে ধরা পড়ে এটিএম থেকে টাকা চুরি চক্রের 3 জন। ধৃতরা হলেন মইউদ্দিন শেখ, বয়স 26 বছর, তার বাড়ি কোচবিহারে। মির্জানুর মিয়া, বয়স 28 বছর, তার বাড়িও কোচবিহারে। বীরজু সাহানি, বয়স 20 বছর, তার বাড়ি শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকায়। সূত্রের খবর, এটিএম মেশিনে ইলেকট্রনিক চিপ লাগিয়ে টাকা হাতানোর চক্র চলছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে সাফল্য পেল প্রধাননগর থানার পুলিশ। অন্যদিকে ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং চুরি করার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। আজ শিলিগুড়ি আদালতে ধৃতদের পেশ করার কথা জানা গিয়েছে। আর্থিক দুরবস্থার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 461 নম্বর পেয়েও কলেজে ভর্তি হতে পারছে না সুস্মিতা। জলপাইগুড়ি কুমুদিনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 461 নম্বর পেয়েও সে কলেজে ভর্তি হতে পারছে না। উচ্চ শিক্ষার জন্য টাকার প্রয়োজন, কিন্তু পরিবার আর্থিকভাবে পিছিয়ে থাকার জন্য স্বপ্ন ভাঙতে বসেছে সুস্মিতার। জলপাইগুড়ির কুমুদিনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর 461 নম্বর পেয়ে বিদ্যালয়ের সেরা নির্বাচিত হয়েছে সে। বর্তমানে তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ, তাই কলেজে ভর্তি হওয়ার জন্য বেশ কয়েক হাজার টাকার প্রয়োজন, কিন্তু তার বাবা একটি অস্থায়ী কর্মী, তাই তার বাবার পক্ষে কলেজের ভর্তির টাকা জোগাড় করা অসম্ভব। ফলে সুস্মিতার স্বপ্ন ভেঙে চুরমার হতে চলেছে। তাই সকলের কাছে আবেদন করেছে সুস্মিতা যে তাদের পাশে এসে কেউ দাঁড়াক। জানা গেছে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতাকে কিছুটা আর্থিক সাহায্য করেছেন। সুস্মিতার বাড়ি দেবনগর এলাকায়। সুস্মিতা চন্দ। কোন স্কুল থেকে কত পেয়েছিলেন? আমি দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী, 461 পেয়েছি। কলা বিভাগে? হ্যাঁ। বললাম, এখন তোমার সমস্যা কি? কলেজে ভর্তি হওয়ার একটা সমস্যা শোনা যাচ্ছে। মানে সমস্যা বলতে আমার বাবার আর্থিক অবস্থা সেরকম ভালো নয়, তো ভর্তির দিক থেকে একটু সমস্যাই হচ্ছে। ভর্তির টাকা জোগাড় করতে পারছো না। কত টাকার প্রয়োজন? 2700। তো কি করবে তাহলে? কেউ সাহায্য করলে ভালোই হয়। মানে ভর্তির টাকা পাচ্ছ না জোগাড় করতে? না। তা কি আশা তো করেছিলে কলেজে ভর্তি হয়ে নতুন একটা কিছু স্বপ্ন দেখবে, তো সেটা কি করবে? জোগাড় তো করতেই হবে এখন উচ্চ শিক্ষার জন্য। তোমার বাবা পারছে না জোগাড় করতে? না। আপনার মেয়ে তো? হ্যাঁ। কি সমস্যা এখন? সমস্যা তো ভর্তি করা নিয়ে সমস্যা হচ্ছে এখন। মানে আগের পড়াশোনা তখন কি করে করাবো বলতে পারি না, ভর্তিটাও করতে পারছি না। যদি কেউ একটু সাহায্য করতো তাহলে সুবিধা হতো। আচ্ছা, কত টাকা দরকার আছে? ওর ভর্তি হতে লাগবে 2700 টাকা। কোন স্কুলে? এসিতে নাম উঠছে। নাম উঠে গেছে? আচ্ছা, এখন টাকার সমস্যার জন্য হচ্ছে। কারোর কাছে কি আবেদন করবেন কিছু? আবেদন তো আমি তো চিনি না, কার কাছে এখন করব? না, এই ক্যামেরার মাধ্যমে কাউকে কিছু বলবেন খবরে, যে কেউ কিছু যদি সাহায্য করে? হ্যাঁ, সাহায্য করলে তো ভালোই হয়। কেউ যদি করে, কেউ যদি আমাকে মানে সাহায্য করে তাহলে ওরও উপকার হয়, ও পড়াশোনার দিকটা আগাইতে পারে। কি নাম আপনার? শর্মিষ্ঠা চন্দ। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ,
অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। জলপাইগুড়ি জেলা আদালত চত্বরের একটি ভবনের বাইরের কিছুটা অংশ ভেঙে পড়লেও বরাত জোরে বেঁচে যান আদালতেরই এক কর্মী। জলপাইগুড়ি জেলা আদালত চত্বরের একটি ভবনের বাইরের অংশের চাঙড়ের কিছুটা অংশ ভেঙে পড়ল মঙ্গলবার। ঘটনায় কারোর আঘাত না লাগলেও বরাত জোরে বেঁচে যান এক কর্মী। জানা গিয়েছে, এদিন সিভিল কোর্টের পশ্চিম অংশের বাইরে শেডের কিছুটা চাঙড়ের অংশ হঠাৎই ভেঙে পড়ে। এই বিষয়ে গভর্নমেন্ট প্লিডার গৌতম দাস জানান, ঘটনার সময় অফিসেরই এক কর্মী অল্পের জন্য বেঁচে গিয়েছেন। বিষয়টি পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জানানো হয়েছে, তারাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এই ভবনটি 1979 থেকে 90 সাল নাগাদ তৈরি করা হয়েছিল বলে জানান গৌতম বাবু। আদালত চত্বরে একটা বেশ অংশ ভেঙে পড়েছে। এটা ওই অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্ট বিল্ডারের যে অফিস লাগোয়ায় যেটাকে আমরা সিভিল কোর্ট বিল্ডিং বলি আর কি, সিভিল কোর্ট বিল্ডিংয়ের একদম পশ্চিম প্রান্তে এই অংশটা আমি মামলা করছিলাম তখন জেলা জজ আদালতে। তখনই শুনেছি যে এটা ভেঙে পড়ে গেছে। আসার সময় দেখলাম যে একটা ওই কিছু অংশটা পশ্চিমাংশের ভেঙে পড়েছে আর কি। তা আমি পিডব্লিউডির যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে ভারপ্রাপ্ত, ওনার নম্বর সংগ্রহ করে ওনাকে জানিয়েছি। উনি বলেছে ব্যবস্থা গ্রহণ করবে। প্রকৃত হকার চিহ্নিতকরণের কাজ শুরু করতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা। প্রকৃত হকার কারা তা চিহ্নিতকরণের কাজ শুরু করতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা। মঙ্গলবার পুরসভায় হকার্স ইউনিয়ন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও পুলিশ প্রশাসনকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। শহরকে যানজট মুক্ত রাখার পাশাপাশি প্রকৃত হকার্সরাও যাতে নির্দিষ্ট জায়গায় ব্যবসা করতে পারেন সেই সব বিষয়গুলি নিয়ে এদিন বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। আগামীকাল থেকেই 7 জনের একটি টিম প্রকৃত হকার্স চিহ্নিতকরণের কাজ শুরু করবে বলে জানা যায়। প্রকৃত হকার্স ছাড়া বাইরে থেকে যারা ইদানিং শহর দখল করে ব্যবসা শুরু করেছেন তাদের এ কাজ আর করতে দেওয়া হবে না বলেও পুরসভা সূত্রে খবর। পুর কর্তৃপক্ষ জানায়, প্রকৃত হকার্সদের পরিচয়পত্র যেমন দেওয়া হবে তেমনি শহরকে যানজট মুক্ত রাখতে দ্রুতই শুরু হচ্ছে পার্কিং জোন। মূলত আমাদের মানবিক মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই আপনারা জানেন আমাদের বার্তা দিয়েছেন যে হকার উচ্ছেদ নয়, মানবিক দিক থেকে হকারের প্রতি আমরা সংবেদনশীল। কিন্তু তারপরেও রাস্তা এনক্লোজ করে ফুটপাত দখল করে যেসব ব্যবসা চলছে সেগুলোকে দূর করে দিয়ে সেখান থেকে সরিয়ে মানুষের চলাচলের উপযুক্ত করে দিতে হবে। জলপাইগুড়ির শহর এমনিতেই খুব সংকীর্ণ। আপনারা জানেন যে বিভিন্নবার অনেকবার পুরসভা নিজেরা আমরা পথে নেমে কিন্তু আমরা ব্যবসাদারদের বলেছি যে আপনারা দোকানের সামনে মাল রেখে রাস্তা আটকে রাখবেন না, ফুটপাত আটকে রাখবেন না, বা হকার্সদের বলেছি রাস্তা উন্মুক্ত করে দিন। সেই বার্তা নিয়েই আমাদের মুখ্যমন্ত্রীও বার্তা দিয়েছেন যে তাদের জন্য একটা আলাদা কিছু ব্যবস্থা করে তাদের প্রতিও সংবেদনশীল থাকা, অর্থাৎ মানবিক থাকা।
সেই হকারকে চিহ্নিতকরণ করা থেকে শুরু করে তাদেরকে কিভাবে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত করে সেই মার্কেটকে গড়ে তুলব এবং যাতে তাদেরও রুটি রোজগারের ব্যবস্থা ভালো থাকে, সব দিক থেকে বিচার বিবেচনা করে আমরা আজকে সমস্ত হকার্স ইউনিয়নকে ডেকেছি এবং তৎসহ আমরা ব্যবসায়ী সমিতিকে ডেকেছি এবং আমাদের পুলিশ প্রশাসন, আইসি সাহেব ছিলেন, ট্রাফিক আইসি ছিলেন, সকলকে নিয়ে বসে আমরা কিন্তু আজকে একটা সভা করলাম। সেখানে বিভিন্ন মতামত নেওয়া হলো এবং আমরা আমাদের তরফ থেকে আমরা কি করতে যাব সরকারি নির্দেশ অনুযায়ী, এবং আমাদের ডিএম প্রশাসন রয়েছেন, আমাদের এসডিও সাহেব রয়েছেন, সকলকে নিয়ে আমরা কিভাবে এই দিকে অগ্রাধিকার দেব যে শহরকে যানজট মুক্ত রাখতে হবে, মানুষকে হাঁটতে দিতে হবে এবং পাশাপাশি হকার্সকেও বাঁচতে দিতে হবে। জেলা পুলিশের কাছে স্মারকলিপি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির। সারা রাজ্য জুড়ে মহিলাদের ওপর অত্যাচার চলছে, আর এরই প্রতিবাদে আজ জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। এদিন জেলা দপ্তর থেকে একটি ধিক্কার মিছিল করে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তারপর জেলা পুলিশ সুপার দপ্তরে তারা স্মারকলিপি প্রদান করেন। এই বিষয়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সম্পাদিকা জানান, চোপড়া সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় মহিলারা অত্যাচারিত হচ্ছেন, আর এর রেশ বামপন্থী কর্মীদের ওপর পড়ছে। এরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান। আগামীতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তারও দাবি রেখেছেন তারা। আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে 5 দফা দাবির ভিত্তিতে আজকে এসপির কাছে আমরা ডেপুটেশন দিলাম। 5 দফা দাবির মধ্যে আমরা সকলেই দেখেছে, সারা রাজ্যে এমনকি সারা দেশের মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায়, চোপড়ায় একজন মহিলাকে তৃণমূলের এক দুষ্কৃতী কঞ্চি দিয়ে সমস্ত শালীনতার সীমাকে অতিক্রম করে পেটাচ্ছে, চুলের মুঠি ধরে তাকে দাঁড় করানো হচ্ছে, আবার ফেলে দেওয়া হচ্ছে, আবার মারা হচ্ছে, লাথিও মারা হচ্ছে। এই ধরনের নৃশংসতায় সারা দেশের মানুষ আজকে শিহরিত হয়েছে। এখানেই ঘটনা শেষ না, যে মহিলা নির্যাতিত হলেন, বর্বরতার শিকার হলেন, তাকে দিয়েই সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর করা হলো। একই ঘটনা আমরা দেখলাম ফুলবাড়িতে, সেখানে সালিশি সভার নাম করে পঞ্চায়েত গুন্ডাদের দ্বারা পরিচালিত সেই সালিশি সভায় মহিলাকে বেধড়ক মারা হলো। সেই মহিলা লজ্জায় এবং অপমানে আত্মহত্যা করতে বাধ্য হল। আমরা একই ঘটনা দেখলাম মাথা ভাঙ্গার ক্ষেত্রে, এবং সারা রাজ্য জুড়ে প্রতিদিন এই মধ্যযুগীয় বর্বরতার শিকার হচ্ছে মহিলারা। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, পুলিশ প্রশাসনের সামনে এই ধরনের বর্বরোচিত ঘটনাগুলো ঘটছে, পুলিশ নিরপেক্ষ থাকছে না, যারা নির্যাতিত তাদেরকেই শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে। সেই কারণে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এই 5 দফা দাবির ভিত্তিতে আমরা এখানে এসেছি। আমরা চাইছি ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ফুলবাড়ি ঘটনায় যারা এখনও ধরা পড়েনি, যে সমস্ত অভিযুক্ত, তাদেরকে ধরার আমরা দাবি জানিয়েছি, এবং নারীদের, সমস্ত রকমের নারীদের সুরক্ষা যাতে দেওয়া হয়, পুলিশি সক্রিয়তা যাতে বাড়ানো হয়। একই সঙ্গে জলপাইগুড়ি জেলা বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েরা, সেক্ষেত্রেও যাতে পুলিশি টহলদারি বাড়ানো হয়, এই দাবিগুলো নিয়েই আজকে আমাদের এই ডেপুটেশন। আপনার নাম? আমার নাম রিনা সরকার। আজ বিশ্ব সর্প দিবস উপলক্ষে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি হাই স্কুলে। আজ বিশ্ব সর্প দিবস উপলক্ষে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা ও সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে জলপাইগুড়ি হাই স্কুলের ছাত্রদের মধ্যে সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মাধ্যমে ছাত্রদের তৃণমূল স্তর থেকে সাপ চেনার উপায় বোঝানো হয়েছে, পাশাপাশি সাপ থেকে বাঁচার উপায় ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাপের যে প্রয়োজন আছে তা বোঝানো হয় ছাত্রছাত্রীদের। এই শিবিরে উপস্থিত ছিলেন সর্প বিশেষজ্ঞ ওয়াইল্ড লাইফ রেঞ্জার হিমাদ্রি দেবনাথ সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা। খুবই ভালো লাগছে, বিশেষ করে এই কচিকাচাদের মধ্যে এই সাপ নিয়ে যে সচেতনতা তৈরি করার জন্য যে চেষ্টা করছেন এরা, এইটার জন্য আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। এবং কচিকাচাদের জন্য, এই ছোটদের জন্য বিশেষ করে আমি একটা কথাই বলতে চাই যে সাপ নিয়ে ভয় পাওয়ার মতন ব্যাপার আছে, কিন্তু আমরা যতটা ভয় পাই সাপকে,
ঠিক ততটা ভয় পাওয়ার ব্যাপার নেই। তখন সাপ মাত্রই যে বিষাক্ত এবং সাপ মাত্রই যে মানুষকে মেরে ফেলবে এটা কিন্তু ভুল ধারণা। আমি যতটুকু জানি পৃথিবীর 80% to 90% সাপই বিষহীন, আপনারাও তাই বলবেন নিশ্চয়ই। সেটাই তো 10% সাপ, এবং তার মধ্যে আমাদের যেগুলো আমাদের এলাকায় চোখে পড়ে তার মধ্যে 2-1টা সাপ যার বিষ আছে, যার বিষেতে কামড়ে মানুষ মারা যেত, বাদ বাকি বেশিরভাগ সাপ নির্বিষ। তো সুতরাং সাপ মানেই যে বিষাক্ত জিনিস, ওকে দেখলে পরে ওকে মানে ওকে মেরে ফেলতে হবে, এই চিন্তা ভাবনা করা যাবে না কখনোই। ছোটদেরকে বিশেষ করে এই জিনিসটা বুঝতে হবে। চা বাগান এবং গ্রামীণ এলাকায় বিকল্প কর্মসংস্থান বাড়াতে উদ্যোগী হলো জলপাইগুড়ি সুইচ অন ফাউন্ডেশন। চা বাগান এবং গ্রামীণ এলাকায় বিকল্প কর্মসংস্থান বাড়াতে উদ্যোগী হলো জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা সুইচ অন ফাউন্ডেশন। মঙ্গলবার বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে এ নিয়ে উদ্যোক্তারা একটি কর্মশালার আয়োজন করেন। বিশ্ব যুব দক্ষতা দিবসের মধ্যে দিয়ে এবার বেকার যুবক যুবতীদের সৌরশক্তির দিকে নজর দেওয়ার উদ্যোগ নিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা সুইচ অন ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ নিয়ে তাদের মধ্যে দক্ষতা এবং সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়। জলপাইগুড়ি গ্রামীণ এলাকায় সৌরশক্তি বিষয়ক উন্নয়নের কাজে বেকার যুবক যুবতীদের নিয়োজিত করতেই এই প্রশিক্ষণের ব্যবস্থা। বিশেষ করে বর্তমান সময়ে চা বাগান এলাকায় সৌরশক্তির চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। এক্ষেত্রে এই কাজে কর্মসংস্থানও বাড়ছে। এজন্য তাদের এই কাজে উৎসাহিত করছেন স্বেচ্ছাসেবী সংস্থা সুইচ অন ফাউন্ডেশনের কর্মকর্তারা। মঙ্গলবার জলপাইগুড়ি ডিআরডিসি কনফারেন্স হলে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজেন্দ্র রাজ, সুবীর শর্মা, বিজয় গোপাল চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। বিশেষত মহিলাদের ক্ষমতায়ন বা ওম্যান এম্পাওয়ারমেন্টের জন্যই এই ধরনের ট্রেনিং দেওয়া, বিশেষ করে চা বাগানে। তো সেই জন্য এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই। কিভাবে প্রশিক্ষণটা হচ্ছে? এরা আজকে একটা আলোচনা চলছে, তারপরে এরা প্রশিক্ষণের ডেটটা ডিআরডিসির সাথে বসে সরকারিভাবে করবে, এবং আমার মনে হয় এতে একটা বিকল্প কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিকল্প কি ধরনের, যেমন আমরা একটা সোলার লাইট লাগিয়ে দিলাম, সোলার লাগানোর পরে দেখা গেল ওটা নষ্ট হয়ে যায়, কিন্তু সেটা যদি রিপেয়ারিংটা শেখানো যায়, এটা নিড অফ দ্য আওয়ার, মানে খুব প্রয়োজন। আমরা কিন্তু সবাই ইউজ করি কিন্তু পরে সার্ভিসটা পাই না। তখন এই সার্ভিসটা যদি এরা শেখে তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। যেটা মোবাইলটা যখন এসেছিল তখন মোবাইল সারার লোক ছিল না, আজকে ঘরে ঘরে মোবাইল সারার লোক, কারণ এই ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে এদেরকে প্রশিক্ষিত করা। হ্যাঁ, এরা মুখ্যত চা বাগান এলাকায় এরা কাজটা করবে। এদের সাথে যে আমাদের প্রজেক্টে যে সইটা হয়েছে সেটা চা বাগান থেকে এসছে, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এসছে। কারা অর্গানাইজ করছে এই প্রোগ্রামটা? সুইচ অন ফাউন্ডেশন। না, এখানে ওরা মেনলি শেখাবে টেকনিক্যাল ট্রেনিংটা, মানে কিভাবে একটা সোলারের প্যানেল খারাপ হয়ে গেল ওটা কী করে রিপেয়ারিং করা যায়। বিভিন্ন কোম্পানির থেকে এরা ট্রেনিং দেবে, ডিস্ট্রিবিউটার করবে গ্রামে গ্রামে। গ্রামে কিন্তু সবচেয়ে বেশি এই কাজটা বেশি হচ্ছে, কারণ আজকাল গ্রাম পঞ্চায়েত লেভেলে দেখা যাচ্ছে ব্যাপক হারে কিন্তু সোলার লাইট লাগানো হচ্ছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও 2-3 দিন আগে বলেছেন যে সোলার ব্যবহার বাড়াতে হবে, এত বিল হয়ে গেছে ইলেকট্রিকের। তো সেদিক থেকে প্লাস একটা প্রধানমন্ত্রী একটা ইলেকট্রিসিটির জন্য সৌর একটা কিন্তু নতুন প্রকল্প করেছে, যেটা চালু হয়েছে গত ফেব্রুয়ারি মাসে, এবং তার জন্য অনেক টাকাও রাখা আছে। সুতরাং সোলারের ভবিষ্যৎ ভালো, যদি আমাদের গ্রামের বিশেষ করে ছেলেমেয়েদের, শিক্ষিত ছেলেমেয়েদের যদি ট্রেনিং দেওয়া যায় সুইজনের মাধ্যমে, তাহলে কিন্তু একটা বড় কাজে লাগবে। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। মঙ্গলবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। NH31 জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা।
পাশাপাশি তিস্তার মেখলিগঞ্জ এবং দৌমোহনী নদীর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত ভারী বৃষ্টির পর আজ ফের সকাল থেকে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। NH31 জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে। তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার ও তিস্তার দৌমোহনী সংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে আজ সকাল থেকে দফায় দফায় জল ছাড়া হয় বলে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ির সূত্রে মঙ্গলবার সকাল 8টা নাগাদ জানা যায়। পাহাড় এবং সমতলে বৃষ্টির কারণে আজও তিস্তা এবং জলঢাকা সহ বিভিন্ন নদীতে জল বেড়েছে। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 36.9 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। প্রায় 17 বিঘা জমি দখলের অভিযোগ এনে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালো জলপাইগুড়ি শ্রী বৈকুণ্ঠনাথ পিজরাপোল গোশালা কর্তৃপক্ষ। প্রকৃত হকার চিহ্নিতকরণের কাজ শুরু করতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা। আগামীকাল থেকেই 7 জনের একটি টিম এই চিহ্নিতকরণের কাজ শুরু করবে বলে পুরসভা সূত্রে খবর। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।